বিশাল দুই হাতে সুস্বাদু সব খাবার রান্নায় ব্যস্ত রাঁধুনি। তবে এই রন্ধনশিল্পী কোনো মানুষ নয়, যান্ত্রিক এক রোবট। লন্ডনে বিশ্বের প্রথম রোবোটিক কিচেনের দায়িত্ব নিয়েছে সে। রোবটের রান্না জনপ্রিয় হয়েছে গ্রাহকের কাছেও। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রুবাই ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পরিবারের অজান্তে তরুণেরা জড়াচ্ছে জঙ্গিবাদে। গাজীপুর টাঙ্গাইলে নিহতরা নিখোঁজ ছিলেন কয়েক মাস। রামপাল দিয়ে ইউনেস্কোর যে কোনো প্রশ্নের জবাব দিতে তৈরি সরকার, পরিবেশের ক্ষতির আশঙ্কা নাকচ। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় খাদ্যে ভেজাল। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। শুরুতে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে বাংলাদেশে 278 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। চলে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথমে শিবির এবং পরে জঙ্গি সংগঠন জেএমবিতে জড়ান আহসান হাবিব শুভ। এক বছরের বেশি সময় পরিবার ও বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন ছিলেন। টাঙ্গাইলে র্যাবের অভিযানে নিহত এই জঙ্গি নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডিও করা হয়েছিল। নওগাঁর রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুরের আলতাফ হোসেনের একমাত্র ছেলে আহসান হাবিব শুভ। পাড়া প্রতিবেশীরা তাকে মেধাবী ও ভদ্র ছেলে বলেই জানত। নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। পরিবারের সদস্যরা জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বছর দেড়েক পরেই কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তার মধ্যে। পরিবার থেকে খোঁজ নিয়ে তারা জানতে পারেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন শুভ। 2015 সালের 17 মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শুভ। থার্ড ইয়ারে ওঠার পরে একটু কেমন জানি হয়ে যায়, দাড়ি রাখে, একটু বেশি নামাজি হয়ে যায়। এই কারণে বাবা মা একটু সন্দেহই করছিল তাকে। তারপরে তাকে বলছিল, বাবারে দেখো জামাত শিবির ভালো না, তুমি কোনো দলে যোগ দিও না। সে খুব ভালো ছেলে, কিন্তু কেন জানি এই পথে যেন এটা আমার বুঝতে পারতেছি না। তবে আগামীতে যেন এই ধরনের সন্তান যেন এই পথে ভুল পথে আর না যায়, এই জন্য বাবা মাকে দৃষ্টি দিতে হবে তাদের ছেলেদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষ ভালোভাবে পাশ করলেও তৃতীয় বর্ষে ওঠার পর পড়ালেখায় তার মনোযোগ নষ্ট হয়। পরে পরীক্ষা না দেওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তার ভর্তি বাতিল হয়ে যায়। সে এখানে ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে 2009-10 সেশনে। তারপরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছে, পাস করেছে এবং থার্ড ইয়ারে 2014 সে থার্ড ইয়ারে ছিল 2014 সালে। না, আর পরীক্ষা দেয়নি সে, তারপরে ড্রপ আউট হয়ে গেছে। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, আহসান হাবিবের বাবা আলতাফ হোসেন একজন মুক্তিযোদ্ধা। তার পরিবারের অনেক সদস্যই স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শনাক্তের পর আহসান হাবিবের মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এছাড়াও গাজীপুরে নিহত 7 জঙ্গির মধ্যে আছেন জয়পুরহাটের আমিমুল এহসান অপু এবং সুনামগঞ্জের সাইফুর রহমান বাবলু। গত বছর 4 অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন অপু, আর 3 মাস ধরে নিখোঁজ ছিলেন বাবলু। ডিএমপির ওয়েবসাইটে ছবি প্রকাশের পর পাওয়া যায় এই দুজনের পরিচয়। গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গি হামলার পর নিখোঁজদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী। তালিকায় ছিলেন জয়পুরহাটের 3 যুবক, যাদের মধ্যে গাজীপুরের জঙ্গি অভিযানে নিহত হন আমিমুল এহসান অপু। তার পরিচয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কালাই উপজেলার মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বগুড়ার CSBSI পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন অপু। গত বছরের 4 অক্টোবর নিখোঁজের পর কালাই থানায় সাধারণ ডায়েরি করেন অপুর বাবা। আমরা সে যে বর্তমানে যে অপরাধী, তার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী এবং এটা ক্ষমার অযোগ্য। সুনামগঞ্জের সাতক উপজেলার মনিরগাতি গ্রামের সাইফুর রহমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে 2 মাস আগে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসে। এরপর থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এইরকম কুলাঙ্গার ছেলে যদি আমার হয়, আমি ওর মুখও দেখবো না, ওর লাশও আনবো না। এমনকি আমি বাঙালি জাতি তথা বিশ্বের কাছে, সারা বিশ্বের কাছে আমি এর প্রতিবাদ করি।
রোজার ঈদের পর থেকে সাইফুর নিখোঁজ হলেও কোনো জিডি করেনি তার পরিবার। বা খারা আমারই বাচ্চারই হতে নিছে, আমি জানি না। আমি প্রধানমন্ত্রীর কাছে দেশের কাছে বিচার চাই। পরিবারের সদস্যরা জানান 2014 সালে সিলেটের রায়নগর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ থেকে এইচএসসি পাশ করে প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে পরের বারের জন্য প্রস্তুতি নিচ্ছিল সাইফুর। সাইফুর রহমানের পরিচয় নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা বলেন, তার জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে এলাকার কেউ কোনো তথ্য দেয়নি। একটা ছেলে এতদিন যাবৎ নিখোঁজ, এই তথ্যটা আমাদেরকে এখন পর্যন্ত কেউ দেয় নাই, এবং ওই এলাকাবাসীরও দায়িত্ব ছিল যে এই ছেলেটা যে বিভিন্ন সময়ে এলাকাতে থাকে না সে সম্পর্কে তথ্য আমাদেরকে দেয়া। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাদিজার উপর হামলার 2 দিন পর সিলেট পুলিশ বলেছিল 15 দিনের মধ্যে ছাত্রলীগ নেতা বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। তবে ঘটনার 10 দিনের মাথায় এসে পুলিশ বলছে খাদিজার মেডিকেল সনদ না পাওয়া পর্যন্ত অভিযোগপত্র দেওয়া সম্ভব নয়। তবে এই বক্তব্য মানছেন না আইনজীবীরা। এদিকে খাদিজার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্রুত বিচারের দাবি কেবল সিলেটে নয়, উঠেছে দেশ জুড়ে। মামলার একমাত্র আসামি বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হামলার তথ্য প্রমাণ ও প্রয়োজনীয় সাক্ষ্য পুলিশের হাতে। পুলিশ বলছে চিকিৎসকদের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় মামলার অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে। আসামি ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এমসি আমার মেডিকেল সার্টিফিকেট যেটা বলা হয় সেটা ওসমানী মেডিকেল কলেজ থেকে সংগ্রহ করেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে মেডিকেল সার্টিফিকেট পাওয়া গেছে সেটার ভিত্তিতেই অভিযোগপত্র দেয়া সম্ভব বলে মনে করেন কোনো আইনজীবী। পুলিশ চাইলে তা করতে পারেন। খাদিজা আক্তার নার্গিসের ওসমানী মেডিকেল থেকে তার ইনজুরি সার্টিফিকেট কালেকশন করে ফেলেছেন। এই যে ইনজুরি সার্টিফিকেট, এই ইনজুরি সার্টিফিকেটের উপর অভিযোগপত্র দাখিল করতে কোনো অসুবিধা নাই। নৃশংস এই হামলার প্রতিবাদে প্রতিদিন সিলেটে অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন, সমাবেশ। মামলার দ্রুত বিচার দাবি করছেন সাধারণ মানুষ। আর এই নার্গিসের মতো কোনো অঘটন না ঘটে, আর কেউ এই ধরনের হামলা না পড়ে, সেই এভিডেন্সের আলোকে এর বিচার হোক এবং এই বিচারের সর্বোচ্চ শাস্তি এই বদরুলের হোক। দ্রুত বিচার আইনের মাধ্যমে এই নরপশুর বিচার যেত খুব তাড়াতাড়ি যখন হয় এবং আমরা দেখে যেতে চাই। গত 3 অক্টোবর বিকেলে প্রকাশ্যে খাদিজার উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খাদিজা। তার অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার একটি বিরতি নিচ্ছে। নটা 17 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা হলে তা আদালতে গিয়ে প্রমাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সকালে জাতীয় শ্রমিক লীগের আলোচনায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকার সময় শ্রমিক হত্যা করেছে, আর আওয়ামী লীগ সরকার তাদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। জাতীয় শ্রমিক লীগের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। 1969 সালে বঙ্গবন্ধুর হাত ধরে আত্মপ্রকাশ করে সংগঠন। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে শ্রমিকের উপর বিএনপি জামায়াত জোটের নির্যাতনের চিত্র। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে আর 10ম সংসদ নির্বাচন ঠেকাতে মানুষ পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত। জীবন দিয়েছে শ্রমিকরা। এসব হত্যাকাণ্ডের হুকুমদাতারা কোনোভাবে বিচারের হাত থেকে রেহাই পাবে না। খালেদা জিয়া নিজেই তো এতিমের টাকা চুরি করে খেয়ে গেছে এবং তাদের মামলা, আজকে তাদের বিরুদ্ধে মামলা। আমি দেখি তারা বক্তৃতা বলে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমরা কোনটা মিথ্যা মামলা প্রমাণ করেন। মামলা মিথ্যা না মামলা সত্য সেটা কোর্টে গেলে না বোঝা যাবে। মামলা কন্টেস্ট করতে চান না, কোর্টেই যেতে চান না, কোর্ট থেকে পালান। চোরের মন পুলিশ, সেইটা বলে সেটাই। শ্রমিক স্বার্থ রক্ষায় সরকারের নানা পদক্ষেপের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রমিক যে পর্যায়েরই হোক তাকে অবহেলা করা যাবে না, প্রাপ্য সম্মান দিতে হবে। দেশের শ্রমিকদের মানে স্বার্থ রক্ষা বা নিরাপত্তা না, বরং বিদেশেও যারা যাচ্ছে আমরা সেখানেও কিন্তু পদক্ষেপ নিচ্ছি এবং আমরা অনলাইনে রেজিস্ট্রেশন, কারণ সারা বাংলাদেশ আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানে বসেই তারা
আবেদন করে রেখে দিতে পারে, সেটা তালিকাভুক্ত থাকে। যখনই যে দেশ থেকে শ্রম বাজারে যাবে আমরা সেগুলি নিই। দক্ষ শ্রমিক তৈরিতে সরকারের নানা প্রশিক্ষণ কর্মসূচির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর হয়েছেন শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া কাউন্সিলর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করে কেন্দ্রে পাঠানোর কথা জানিয়েছেন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। মুরাদ জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদাধিকার বলেই সম্মেলনে কাউন্সিলর হবেন। এর আগে রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে কাউন্সিলর করা হয়। আগামী 22 ও 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম সম্মেলন হবে। এবারের সম্মেলনে 6570 জন কাউন্সিলর অংশ নেবেন। খেলাধুলার খবর জানাতে রুবেদ আমাদের সঙ্গে আছেন। রুবেদ, আপনি খেলার খবর পড়েন, আমরা খেলা দেখি। অবশ্যই আমি খেলার খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। আইএইচএফ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের পুরুষ ও নারী দল। দু দলেরই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। 38-12 স্কোরে নারীরা এবং 35-3 স্কোরে সেমিফাইনাল জিতে নেয় ছেলেদের দল। ফাইনালে দু বিভাগেই স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। ছেলেদের ম্যাচে উত্তেজনা ছিল একেবারে টানটান। শেষ বাঁশির আগে পাকিস্তান এগিয়ে ছিল 28-25 স্কোরে। শেষ মুহূর্তে দারুণভাবে কাম ব্যাক করে সমতায় ফিরে বাংলাদেশ। 28-28 স্কোরে শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত 10 মিনিটে পাকিস্তানের ছেলেদের আর দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। আধিপত্য দেখিয়ে খেলা শেষ করে 35-30 স্কোরে। সেমিফাইনালে বাংলাদেশের ডালিয়ান লুসাই ছিলেন অসাধারণ। ফাইনালেও এমন পারফরমেন্স ধরে রাখতে চান এই ফরওয়ার্ড। সবার দোয়ায় আজকে খুব ভালোভাবে খেলতে পেরেছি। ফাইনালে আমরা জান প্রাণ দিয়ে খেলব এবং আমাদের লক্ষ্য, আমাদের বিশ্বাস, আমরা চ্যাম্পিয়ন হব। সকালের ম্যাচ এতটা জমজমাট হয়নি। বাংলার মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। বড় ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক দল। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে রেখে দিতে প্রস্তুত বাংলাদেশ। প্রতিবারে আমরা ইন্ডিয়ার কাছে কেন ধরা খাবো? ওরা প্র্যাকটিস করে, আমরাও করি। তো আমরা এবার অনেক ভালো প্র্যাকটিস করছি। আমরা অল্প সময় প্র্যাকটিস করলেও কি হবে, অনেক উন্নতি করছি। আমরা যদি আজকের এই পারফরমেন্সটা কালকে দিতে পারি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো, আমাদেরকে ধরে রাখতে পারবো। ছেলেদের পক্ষে ডালিয়ান সর্বোচ্চ 7 গোল করেন ম্যাচে। মেয়েদের হয়ে একই সমান গোল করে সর্বোচ্চ স্কোরার ছিলেন শাহিদা বানু। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন খালেদ এবং মহুয়া। ধন্যবাদ রুবেদ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব দিয়েছে সরকার। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জানিয়েছেন, চিঠিতে সুন্দরবন ও পরিবেশে কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছে সরকার। ভবিষ্যতে ইউনেস্কোর আরও কোনো জিজ্ঞাসা থাকলে তার জবাবও দেওয়া বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাগেরহাটের রামপালে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 2010 সালে নেওয়া হয় প্রকল্প। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে এই বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে, এই যুক্তিতে এর বিরোধিতা করে আসছেন পরিবেশবাদীরা। অন্যদিকে সরকারের দাবি এতে সুন্দরবনের কোনো ক্ষতিই হবে না। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ হয় সবশেষ এতে উদ্বেগ জানায় ইউনেস্কো। কিছু বিষয় জানতে চেয়ে সরকারের কাছে চিঠি দেয় আন্তর্জাতিক সংস্থাটি। রামপালের সাথে সংশ্লিষ্ট 5 মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত নিয়ে এর জবাব দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। তারা যে সমস্ত পয়েন্টে তাদের উদ্বেগ বা কতগুলি পয়েন্ট যেটা ক্লারিফিকেশন তারা চেয়েছে, পয়েন্ট বাই পয়েন্ট সেগুলির উত্তর দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের মাটি ও পানির যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তা ঠিক নয়। এ বিষয়েও সংশোধনী দেয়া হয়েছে চিঠিতে। যারা উদ্বেগ প্রকাশ করছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই যে আমাদের সুন্দরবনকে আমরা নষ্ট করে দেব, এই রকমের চিন্তা ভিত্তিটা কি? বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের ঐতিহ্য রেখার 67 কিলোমিটার দূরে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির কারণে এতে বাতাসে কার্বন ডাই অক্সাইড সহ ক্ষতিকর উপাদান মেশার সুযোগ নেই। কার্বন নিঃসৃত হবে, সেই দূরত্বে গিয়ে সুন্দরবন কতটুকু ক্ষতি করবে সেটা কি আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা যে নর্মসগুলো আছে সেগুলো আমরা মেনে করছি কিনা সে বিষয়গুলো আমরা জানিয়েছি। এটার ফার্দার কোনো ডিটেল জানতে চায় তখন আমরা আরো ডিটেল জানাবো। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে 17,500 কোটি টাকা। শাওন হাসনাত,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বৃহস্পতিবার ও রোববার হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। দুপুরে শহরের শাপলা চত্বর এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ করে সংগঠনটি। শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান সংগঠনের নেতারা। সরকারি যানবাহন, সাংবাদিকদের গাড়ি ও অ্যাম্বুলেন্স কর্মসূচির আওতামুক্ত থাকবে। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। বিরতি পর জানিয়ে ফিরছি। তাজিয়া মিছিলে কারবালার শোক স্মরণ, আশুরায় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা। রাত 9:44 আমরা ফিরে এলাম। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বের হয়েছে তাজিয়া মিছিল। দিনটি উপলক্ষে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরাকের ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে পরিবারসহ ৭২ জন অনুসারী নিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন। সেই কষ্ট উপলব্ধি করতেই এমন মাতম। কারবালার সেই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য সুন্দরের পথে চলতে প্রেরণা দেয়। তাই প্রতি বছর মহরম মাসের 10 তারিখ শিয়া সম্প্রদায় মাতম আর শোক পালন করে। জুলুসটা করি কারবালার স্মরণে, ইমাম হোসেন সাল্লাম নির্মমভাবে শাহাদাত বরণ করছে তার স্মরণে। এটা সুখের মাস, অনেকে রোজা রাখে, অনেকে মানত করে। গত বছর তাজিয়া মিছিলে জঙ্গি হামলার কারণে এবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় মিছিল। বুধবার সকাল 10টায় রাজধানীর হুসেনি দালান থেকে শোভাযাত্রায় এবার ছিল না কোনো ছুরি, খঞ্জর বা জিঞ্জিরের ব্যবহার। বন্ধ ছিল লাঠি ও আগুন খেলা। শিয়া নেতারা বলছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবেই প্রতি বছর বের হয় এই তাজিয়া মিছিল। হুসেনি দালানের স্বেচ্ছাসেবকও আছে, আপনারা দেখছেন যে এইভাবে কার্ড লাগানো, তাদের সাথে মিল করে তারা খুব ভালো কাজ করছে। গতকাল গত পরশু মিছিলে ছিল খুব ভালো। এই উপলক্ষে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পুরানা পল্টন সহ বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। কঠোর নিরাপত্তার কারণে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। 4টা লেয়ারে চেক হয়ে এসে ফাইনালি কিন্তু আর্চওয়ের মাধ্যমে চেক হয়ে নারী পুরুষ বিভক্ত হয়ে ঢুকছেন। 2টো এন্ট্রি পয়েন্ট আছে, দুদিক দিয়ে আমরা আর্চওয়ে দিয়েছি এবং অথরিটিও কিন্তু ভালো একটা প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি আমাদের দিক থেকে যত কিছু করণীয় আমরা করেছি। পৃথিবী ও মানবজাতির সৃষ্টি সহ ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ একাধিক ঘটনা ঘটেছে এই দিনে। তাই রাজধানী সহ রাজশাহী, খুলনা ও সৈয়দপুরে দিনটি পালন হয় নানা আয়োজনে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যে ভেজাল, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আরিফ বলছেন, খাদ্যে ভেজাল চক্রাকারে চলছে, তাই বন্ধ করা সহজ হবে না বলে মনে করি না, সহজ হবে বলে মনে করি না। রাজু বলছেন, আমরা যা খাই আর বিক্রি হয় সবকিছুতেই ভেজাল, এ থেকে উদ্ধার পাওয়া কি সম্ভব? ইলাহি বলছেন, খাদ্য ওষুধ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ দুটিতেই ভেজাল বেশি দেওয়া হয়। জুবেন বলছেন, খাদ্য ভেজাল মুক্ত করতে রাষ্ট্রপ্রধান সহ রাষ্ট্রের সবাইকে সচেতন হতে হবে। রমিজ বলছেন, খাদ্যে ভেজালের কারণে প্রতিদিন ধ্বংস হচ্ছে হাজার হাজার জীবন। তানভীর বলছেন, পরিসংখ্যানে দেখা গেছে 3 বছর ভেজাল খাদ্য খেয়ে 3 লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। আদনান বলছেন, মানুষের মাছ থেকে ভেজাল দূর হলে সবকিছুই ভেজাল মুক্ত হয়ে যাবে। সাব্বির বলছেন, খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের জন্য কঠিন শাস্তির বিধান রেখে আইন করা দরকার। সজল বলছেন, বিএসটিআই সঠিক ভূমিকা পালন করলে খাদ্যে ভেজাল দূর করা সম্ভব। তারিফ বলছেন, মৌসুমি ফলে কেমিক্যাল মিশিয়ে ফল পাকানো হচ্ছে, আর এসব খেয়ে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। সবগুলো এসএমএস থেকে কিন্তু আমরা জানছি যে আসলে ভেজালটা নিয়েই সবাই চিন্তিত। এবং একজন কিন্তু এসএমএস করেছেন যে ইলাহি, খাদ্য এবং ওষুধ যে দুটো জিনিস সব থেকে প্রয়োজনীয়, সে দুটো জিনিসই সব থেকে বেশি ভেজাল হচ্ছে। এবং খালেদ, আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, আমাদের একজন দর্শক বলছেন যে মানুষের মাছ থেকে ভেজাল দূর হলে আসলে সবকিছু ভেজাল মুক্ত হয়ে যাবে। আসলে নানা রকম ব্যবসায়ী কিন্তু আমরা করতে পারি, এবং ব্যবসা করার জন্য কিন্তু আমাদের খাদ্যে ভেজাল মেশাতে হবে। এছাড়াও আসলে নানা রকম ব্যবসা করা যায়। কি করে একজন ব্যবসায়ী আসলে তার খাদ্যে ভেজাল মেশান এবং তা দিয়ে অনেক টাকা রোজগার করেন, মানে এটা আসলে আমার এখন মনে হয় যে ভেজাল না থাকলেই সেটা নিশ্চয়ই অনেক ভালো বিক্রি হবে, কারণ সবাই এগুলোই খুঁজে, যেটাতে ভেজাল, সবজি ফল থেকে শুরু করে সবকিছু। ভেজালটা কিন্তু খুব ধরাও পড়ে,
মানে এটা কিন্তু আসলে খুব ভালো বিজনেসও যে শেষ পর্যন্ত হয় ব্যাপারটা এরকম না। কতদিন পর পর পুলিশ, র্যাব তারাও একটু মৌসুমী ভাবে তাদেরকে একটু কষ্ট দেয়। কি দরকার, ভালো করে ব্যবসা ট্যাবসা করো, ভেজাল কম টম দাও, আমরা একটু ভালো খাই, আমাদের প্লেয়াররা একটু ভালো খাক, একটু ভালো খেলুক, এটা তো সবারই প্রত্যাশা। এই ভেজালের মধ্যে যাওয়ার কি দরকার আমি বুঝি না। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। এবার রান্না করবে রোবট। বিশ্বের সেরা শেফদের বানানো খাবার খুব সহজেই তৈরি করবে রোবট। শেফের রান্না অনুকরণ করে খুব অল্প সময়ে যে কোনো খাবার তৈরি করতে সক্ষম বিশ্বের প্রথম রোবোটিক কিচেন। এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করবো অবস্টাকেল কোর্স রেসে কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানে শুভরাত্রি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর।